চলে এসেছি ঠিক 6:30টার লাইভে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় এর প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির আজকে পর্ব 3 নিয়ে। সো আজকে আমরা কথা বলবো, আচ্ছা এর আগে একটু বলে নেই, আমার যে পর্ব 1 এবং পর্ব 2 আছে সেখানে আমরা সংখ্যা পদ্ধতির আমাদের যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি। এরপরে কনভার্সন নিয়ে কথা বলেছি। কনভার্সন নিয়ে আমরা পর্ব 2 এ যে কথা বলেছি সেটা ছিল আমাদের শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে আমি একটা বেস থেকে আরেকটা বেসে কিভাবে কনভার্ট করব, এটা নিয়ে আমাদের ছিল, এই টপিকে আমরা কথা বলেছি আমাদের পর্ব 2। এবং আজকে আমরা কথা বলবো দুইটা টপিক নিয়ে। একটা টপিক হচ্ছে যদি আমাদের কোনো মান যে কোনো বেজে হতে পারে, সেটা ডেসিমাল, বাইনারি, অক্টাল, যে কোনো হেক্সাডেসিমাল মান হতে পারে, কিন্তু সেখানে যদি দশমিক অথবা পয়েন্ট যুক্ত মান অথবা যদি কোনো ভগ্নাংশ মান থাকে তখন আসলে আমরা সেটা কিভাবে করব, আজকে হচ্ছে সেটা আমাদের প্রথম টপিক। এবং পরবর্তী টপিক হচ্ছে আমরা অ্যাডিশন বা যোগ করব একটা বেজের সাথে, ওই বেজেরই সংখ্যাগুলোকে আমি যোগের ফরম্যাট শিখব এবং ইনশাল্লাহ একটা বেজের সাথে অন্য আরেকটা বেজের যোগ করে সেই যোগফলটা অন্য আরেকটা বেজে কিভাবে আনবো সেটা নিয়েও কথা বলবো। অর্থাৎ টোটাল আজকে আমরা হতে পারে সেটা দুইটা টপিক আমরা আজকে ধরে নিব, যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা আজকে 3টা টপিক শেষ করব যদি আপনাদের রেসপন্স আমরা পাই। সো সবাই একটু জানিয়ে দেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন এবং অবশ্যই লাইভটাতে জয়েন করার পরে লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের মাঝখানে এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দেবেন যেন প্রত্যেকেই এখান থেকে লাইভটা থেকে কিছু না কিছু শিখে যেতে পারে। ওকে, মিতু আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে সাইদ রুবেল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই কে কোন জায়গা থেকে জয়েন করেছেন সেটা একটু জানিয়ে দেবেন। আজকে আমরা কিন্তু আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট সংখ্যা পদ্ধতির কনভার্সন, অর্থাৎ যদি আমাদের কোনো ভগ্নাংশ মান অথবা পয়েন্ট যুক্ত মান থাকে সেই মানগুলোকে আমি কিভাবে কনভার্ট করব সেটা আজকে দেখব। এবং ঠিক এরপরে আমরা একটা বেজের অ্যাডিশন বা যোগ দেখব। আজকে আমরা বেজের সাথে বেজের যোগ করব। ওকে, মেহেদি লিখেছেন চাঁদপুর থেকে আছেন, একরামুল লিখেছেন বাগেরহাট থেকে আছেন, সাইদ রুবেল লিখেছেন ময়মনসিংহ থেকে আছেন। ওকে, এরপরে আবু বকর সিদ্দিক লিখেছেন শরীয়তপুর থেকে, তারপরে নজরুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীদের মাঝখানে শেয়ার করে দিয়ে তাদেরকে মেনশনও করে দেবেন যেন প্রত্যেকেই এখানে আজকে জয়েন করে কিছু না কিছু শিখতে পারে। আচ্ছা, তারপরে সঞ্জিত লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়াতে। এবং আপনারা কেমন আছেন, কোথায় থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবুজ লিখেছেন জয়পুরহাট থেকে দেখছি, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, সো আজকে আমরা কথা বলবো আমাদের গত পর্বের যে কনভার্সনগুলো আমরা করেছিলাম সেগুলো ছিল আমাদের পূর্ণ সংখ্যার কনভার্সন। আজকে আমরা দেখব আমাদের কনভার্সনই কিন্তু সেই কনভার্সনটা বা রূপান্তরটা হবে চিহ্ন পয়েন্ট যুক্ত মান অথবা যদি আমি বলি দশমিক যুক্ত মান অথবা ভগ্নাংশ মানগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আসেন আমরা সময় নষ্ট না করে আজকের আমাদের লাইভের মূল পর্বে চলে যাই। ওকে, সো আমরা আজকে দেখব আমরা আমাদের কনভার্সন, কিন্তু সেই কনভার্সনটা হবে আমাদের ভগ্নাংশ মান অথবা সেই কনভার্সনটা হবে আমাদের পয়েন্ট যুক্ত মান। আচ্ছা, সবাই একটু আমরা আগের ক্লাসটাকে ছোট্ট করে একটু রিভিউ করে দিচ্ছি। আমি গত ক্লাসে বলেছিলাম কনভার্সনের যে মেইন কনভার্সন বা মেইন রূপান্তর ছিল সেখানে আমরা বলেছিলাম যদি কোনো মান আমার দশমিক বেজে থাকে এবং সেই দশমিক বেজের মানটাকে আমি যদি অন্য কোনো বেজে, অর্থাৎ সেটা হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, অর্থাৎ এই 3টা বেজের যে কোনো একটা বেজে আমি কোনো দশমিকের মানকে কনভার্ট করতে চাচ্ছি, তখন আমার কাজটা হচ্ছে যে আমি তখন সেই মানটাকে ভাগ করেছি যে বেজে আমি যেতে চাচ্ছি ওই বেজ দিয়ে আমি ভাগ করেছি। এরপরে যখন অন্য কোনো বেজে অর্থাৎ বাইনারিতে, হেক্সাডেসিমালে অথবা অক্টালে এই মানগুলো নিয়ে এখানে যখন মানগুলো দেয়া ছিল তখন সেই মানগুলোকে আমি কি করেছি, ডেসিমালে কনভার্ট করার সময় সেই মানগুলোকে আমি গুণ করেছি যেই বেজে সেটা আছে। তাহলে আমরা দশমিক থেকে অন্য বেজে যাওয়ার সময় আমরা সেটাকে ভাগ করেছি এবং যেই বেজে যাচ্ছি সেই বেজ দিয়ে ভাগ করেছি। এবং আবার যখন আমরা অন্য কোনো বেজে থেকে ডেসিমালে যাচ্ছি তখন আমি সেটা
লাইফটাকে গুণ করেছি। এটাই ছিল আমাদের লাস্ট ক্লাসের একটা ছোট করে সামারি। এখন আমরা শুরু করব আমাদের আজকের দশমিক যুক্ত মান অথবা পয়েন্ট যুক্ত মানকে আমি আসলে কিভাবে কনভার্ট করব একটা থেকে আরেকটা বেজে। ওকে, অনেকেই লিখছেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন, শরীয়তপুর থেকে আছেন, পাবনা থেকে আছেন। ওকে, আচ্ছা, যে যেখান থেকেই দেখছেন লাইভটা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দেবেন একটু। আচ্ছা, সাবিকুন নাহার লিখেছেন চাঁদপুর থেকে আছেন। ওকে, এরপরে আফসারা লিখেছেন রাজশাহী থেকে আছেন, নাজিয়া লিখেছেন আমি বরিশাল থেকে আছি। যে যেখান থেকেই আছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আজকে আমরা আমাদের সংখ্যা পদ্ধতির কনভার্সনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আসলে আমাদের গ এবং ঘ নাম্বার, অর্থাৎ সৃজনশীলের গ এবং ঘতে খুবই সময় এটা কমন পাওয়া যায়। আমি আজকে যেভাবে দেখাবো এই সেম ফরম্যাটে আপনি যদি ম্যাথটা এখানে করতে পারেন, ইনশাল্লাহ আপনি ফুল মার্কসটাই অ্যাচিভ করতে পারবেন। সো আসেন আমরা শুরু করছি আজকে। প্রথমেই আমরা কথা বলবো, মনে করেন আমরা এতদিন করেছিলাম দশমিকের ঘরে একটা মান ছিল, সেটা সাপোজ আমি যদি বলি 30। এই মানটা আমার যদি দশমিকে থাকে এবং এই মানটাকে আমি যদি অন্য যে কোনো বেজে কনভার্ট করতে চাই, সাপোজ আমি এটাকে নিতে চাচ্ছি অক্টালে, এই মানটা আমার অক্টালে নিতে চাচ্ছি। সো এই যে মানটা আমার দশমিকের ঘরে মান ছিল, আমি অন্য একটা বেজে যেতে চাচ্ছি, সেই সময়টাতে আমি কি করেছি, এই অক্টাল অর্থাৎ যেই বেজে আমি যেতে চাচ্ছি ওই বেজ দিয়ে আমি এই মানটাকে ভাগ করেছিলাম। একটু খেয়াল করেন তো, এই মানটা অর্থাৎ এই যে 30 বা 30, এটা যে আমি লিখেছি, এই মানটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা না? এখানে কি কোনো দশমিক বা পয়েন্ট আছে বা এখানে কোনো ভগ্নাংশ মান আছে? ভগ্নাংশ মান কিন্তু নাই, এখানে শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কথা বলেছি। সো একটু খেয়াল করেন যে পূর্ণ সংখ্যাকে যখন আমি কনভার্ট করেছি সেই সময়টাতে আমি ভাগ করেছি, কিন্তু এখানে যদি আমার পূর্ণ সংখ্যার পাশাপাশি একটা পয়েন্ট যুক্ত মান অর্থাৎ একটা ভগ্নাংশও যদি থাকতো, তখন আমি আসলে কিভাবে করতাম? সো একটু খেয়াল করেন, আমরা দশমিক থেকে অন্য কোনো বেজে যাওয়ার সময় পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করেছি, ভাগ করেছি। দশমিক থেকে অন্য কোনো বেজে যাওয়ার সময় আমি ভাগ করেছি। সো এখন এখানে যেহেতু আমি যদি এটাকে এভাবে একটা কোয়েশ্চেন লিখতাম, সাপোজ 30.20 বা 20, এই মানটা দেয়া আছে, অর্থাৎ আজকে আমরা কথা বলবো, আমি আগেই বলেছি, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নিয়ে। সো একটু খেয়াল করেন তো, এই যে মানটা, এই যে 30 দেয়া আছে দশমিকের আগে, এই মানটা আমার একটা পূর্ণ সংখ্যা, এই মানটা আমার কি একটা পূর্ণ সংখ্যা। কিন্তু দশমিকের পরে যে মানটা আছে, এই দশমিকের পরের মানটা কি, পরের মানটা হচ্ছে আমার ভগ্নাংশ, পরের মানটা কি ভগ্নাংশ। সো এখন এইটাকে একটু খেয়াল করেন, আমরা গত পর্বে পড়েছিলাম যে আমাদের যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাকে, ওকে আচ্ছা, সো এখন আমার যে পূর্ণ সংখ্যার জন্য আমি কি করতাম, ভাগ করতাম। সো আমি এখানে একটু লিখে নেই, এটার অ্যান্সার যখন আমি করব তখন আমি এখানে লিখে নিব আমার পূর্ণ সংখ্যা, এখানে আমি লিখে নিব পূর্ণ সংখ্যা এবং ঠিক তার পাশে একটা এরকম দাগ দিয়ে নেব এবং তার পাশে আমি এখানে লিখব ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যার পাশে আমি ভগ্নাংশকে একটা দাগ দিয়ে ডিভাইড করে দিলাম, দুইটা আমার দুইটা প্রসেসে হবে। ওকে, সো এখন আমরা এখানে কি করব, এই যে আমার 30 আছে, এই 30 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আমি আগেই বলেছি। তাহলে এই 30 আমরা একটা পূর্ণ সংখ্যা দশমিক থেকে যখন অন্য কোনো বেজে যাচ্ছিলাম তখন আমি ভাগ করেছিলাম। সো এখানেও এই 30 যেহেতু আমার একটা পূর্ণ সংখ্যা, সো এই জন্য এটাকে আমি ভাগ করব। আমি কাকে ভাগ করব? 30-কে। কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করব? আমি ভাগ করব হচ্ছে যেই বেজে আমি যেতে চাচ্ছি। তাহলে আমি কোন বেজে যেতে চাচ্ছি? আমি যেতে চাচ্ছি অক্টাল বেজে। সো এই 8 দিয়ে আমি এখন এই 30-কে ভাগ করব। সো 8 দিয়ে আমি যদি 30-কে ভাগ করি তাহলে আসলে আমার কত আসে? আসেন একটু করি ম্যাথটা, এখানে একটু ছোট্ট করে রাফ করে ফেলি। 8 দিয়ে আমি ভাগ দিচ্ছি আমার 30-কে। সো কত আসবে? 4 8 কিন্তু 32 চলে আসে। আমি কি এখানে 32 বসাতে পারবো? আমি কিন্তু এখানে 32 বসাতে পারবো না। এই জন্য আমার কি করতে হবে? এখানে যেহেতু আমার এই মানটা
30 আছে, সো 30-এর থেকে আমার ছোট কোনো মান এখানে আনতে হবে যাতে করে আমি খুব সহজে একটা ভাগ শেষ পেয়ে যাই এবং একটা ভাগ ফলও পাই। আমি কিন্তু বড় কোনো মানকে ছোট কোনো মান দিয়ে বিয়োগ করতে পারবো না। এই জন্য আমি এখন কি করব, এখানে আমি 3 নিব, আর যেহেতু 3 8 24, তাহলে আমি এখানে 24 লিখলাম। তাহলে 30 থেকে আমি যদি 24-কে বাদ দিই, আমার আসলে আলটিমেটলি 6 থাকবে। অ্যান্ড আমি বলেছিলাম যখন আমরা ভাগ করব, ভাগ করার পরে ভাগফল যে মানটা আসবে, অর্থাৎ এখানে আমার 3 এসেছে ভাগফল, এই ভাগফলকে আমি এখানে লিখব এবং একটা হাইফেন দিয়ে আমার যে ভাগশেষ আছে এই ভাগশেষটাকে আমি এখানে লিখব। এখন আমার ভাগফলকে লিখেছি, ভাগশেষকে লিখেছি, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার ভাগের ফরম্যাট। কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম যে আমরা যে ভাগ করব, আমরা কতক্ষণ পর্যন্ত ভাগটা কন্টিনিউ করব? আমরা ভাগটা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমাদের যে ভাগফলটা আছে এই ভাগফলটা শূন্য চলে না আসে। সো এখন আমরা এখানে যেহেতু 3 আছে, আমরা কন্টিনিউ করতে থাকবো আমাদের ভাগটা। সো 8 দিয়ে আমি আবার আমার এই ভাগফলকে আবার ভাগ দিব। সো আমি 8 দিয়ে যদি এখানে 3-কে ভাগ দিই, আর আমি যদি ভাগফলে 1 লিখি, 1 লিখলে আসলে এখানে 8 চলে আসবে। আমি কিন্তু 3 থেকে 8-কে কখনো বাদ দিতে পারবো না। এজন্য আমি এখানে কি করব, 0 নিব এবং 8-এর সাথে 0 গুণ করলে 0 এবং আমার বাকি থাকবে কত, 3। তাহলে আমার ভাগফল কত, 0 হাইফেন ভাগশেষ আছে কত, 3। এই 3-কে আমি এখানে লিখব। এখন আমার যেহেতু ভাগফলে 0 চলে এসেছে, তাহলে কিন্তু আমার আর কোনো ভাগ করার দরকার নাই, এখানেই আমার ভাগটা শেষ। সো এই জন্য এই যে ভাগটা আমার শেষ, তাহলে আমি এই ভাগটা করার পরে আলটিমেট রেজাল্টটা আসলে কত লিখব? রেজাল্টটা লিখব আমার যে মানটা আমি এখানে পেয়েছি, যে এই যে আমার ভাগশেষ যে আমি পেয়েছি, এই ভাগশেষটাকে আমার নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। আমার পর্ব 2-এ আমরা আসলে ভাগ গুণ নিয়ে সবাই আমরা ডিসকাস করেছি। সো আপনারা যারা মিস করেছেন, আশা করি এই লাইভটার পরে একটু ওইটাও দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে বোঝাটা। আচ্ছা, সো এখানে আমার এই যে ভাগশেষ আছে, এই ভাগশেষ মানটাকে আমি নিচ থেকে উপরের দিকে নিয়ে এসেছি। সো এখন এখানে কি হবে, আমি শুধুমাত্র কিন্তু আমার পূর্ণ সংখ্যা যেটা ছিল, সেই পূর্ণ সংখ্যাটার মানটা আমি বের করেছি। পূর্ণ সংখ্যাটা আসলে অক্টালে কত হবে, সো এখানে আমি লিখতে পারি, সুতরাং পূর্ণ সংখ্যার জন্য আমার মানটা হবে, একটু লিখি, পূর্ণ সংখ্যার জন্য আমার অক্টাল মানটা কত হবে, 36। পূর্ণ সংখ্যা যে মানটা ছিল, সেই পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে আমার পূর্ণ সংখ্যা কত, 30 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। দশমিকের আগে যেই মানটা বসে সেই মানটাই হবে আমার পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার জন্য আমার কোনো ভিন্ন নিয়ম নাই। আমি গত ক্লাসে যেভাবে বলেছিলাম যে আমাদের একটা মান যখন আমি ডেসিমাল বেস থেকে অন্য বেসে নিয়ে যাব, তখন আমি কি করব, ভাগ করব। সো এখানেও আমি আসলে ভাগটা কি করেছি, 3 থেকে 5 লিখেছি, কারণ আমি বলেছিলাম যে আমরা সবসময় ভাগফলটাকে নিচে থেকে উপরের দিকে যাব। সো যেহেতু নিচে থেকে উপরের দিকে যাব, সেজন্য আমি এখানে লিখেছি 36। ওমর ফারুক লিখেছেন 36, এক্স্যাক্টলি এটা হবে 36। আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমার ম্যাথ কি শেষ হয়ে গেছে? ম্যাথ কিন্তু আসলে শেষ হয়ে যায়নি। আমার এরপরে পয়েন্ট যুক্ত একটা মান আছে, যেটাকে আমরা ভগ্নাংশের মতো করে কনসিডার করেছি, ঠিক আছে, যেটাকে আমরা ভগ্নাংশের মতো করে কনসিডার করেছি। সো এখানে আমার মানটা কত আছে, এই ভগ্নাংশকে আমরা কি করব, 0.20। এই 0.20-কে এখন আমি কি করব, 0.20-কে আসলে আমি কি করব, 0.20 আমার যে ভগ্নাংশ মানটা আছে, এই মানটাকে আমার আসলে গুণ করতে হবে। এই মানটাকে আমার এখন গুণ করতে হবে। এখন কথা হচ্ছে আমি কাকে দিয়ে গুণ করব, আমি গুণটা আসলে কাকে দিয়ে করব। সো এখানে এই যে 0.20 এই মানটা যেহেতু আছে, এই 0.20 আমার ভগ্নাংশের একটা পার্ট, আমি একটু নিচে লিখি, এখানে আমার 0.20 এই মানটাকে আমি গুণ করব আমি যেই বেজে যেতে আমি 8 দিয়ে গুণ করব। সো আমি যদি এখানে 0.20-কে বা 20-কে আমি যদি 8 দিয়ে গুণ করি, তাহলে আমার একটা মান আসবে 1.6। এখানে আমার এটাকে যদি আমি লিখি 1.6, এই মানটার মধ্যে, অর্থাৎ ঠিক এখানে যেটা আছে যে এই যে মানটা 1.6, এই 1.6 এর মধ্যে এই 1টা আমার আবার একটা পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, এবং এই যে 0.6 এটা আবার আরেকটা ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করছে। সো এই জন্য আমি এখানে এটাকে কিভাবে লিখব, এখানে আমি এখন লিখব, আচ্ছা এখানে আমি আরেকটা পূর্ণ সংখ্যা লিখে নিব, ছোট্ট করে একটা পূর্ণ সংখ্যা লিখব, এবং ঠিক তার পাশে আমি আরেকটা ভগ্নাংশ লিখে নিব, আরেকটা ভগ্নাংশ লিখে নিব। আচ্ছা এখন এই যে আমি এখানে 0.20-কে 8 দিয়ে আমি গুণ করেছি। সো এই 8 দিয়ে গুণ করার কারণে আমি পেয়েছিলাম কত, আমি কিন্তু পেয়েছিলাম 1.6। অর্থাৎ এখানে আমার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ করার পরে, এবং 0.6 এই গুণ ফলটার আবার একটা ভগ্নাংশ। 0.6 হচ্ছে আমাদের এই গুণ ফলটার একটা ভগ্নাংশ। এরপরে আমি এখানে কত পেয়েছি, 0.6 বা 0.60। সো এখানে এই যে ভাগ শেষ, অর্থাৎ আমি যে ভগ্নাংশটা পেয়েছি 0.60 বা 0.6, এই মানটাকে আমি আবার গুণ করব আমাদের 8 দিয়ে। এই মানটাকে আমি আবার গুণ করব 8 দিয়ে।
সো আসেন আরেকবার আমি একটু গুণটা করি, 0.6 ইন্টু 8, এখানে আমার মানটা আসবে 4.8। সো 4 আমার পূর্ণ সংখ্যা, পয়েন্ট হবে আমার 8। সো 4 হবে আমার পূর্ণ সংখ্যা, পয়েন্ট হবে আমার 8। এর পরের মানটা কি আসবে? আবার আমার যে ভগ্নাংশ মান 8 পেয়েছি, এই 0.8কে আমি আবার 8 দিয়ে গুণ করব। সো 0.8কে যদি আমি আবার 8 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসবে অ্যান্সার? তাহলে আমার অ্যান্সার আসবে 6.4। 6.4। এভাবে করে যখন আমি তিনটা মান অলরেডি আমি দেখে ফেলেছি বা তিনটা মান আমি অ্যান্সার করে ফেলেছি, সো এই পরে আমার আর কিন্তু করার দরকার নাই, কারণ আমি বুঝতে পারছি এখানে আমার এই গুণটা কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না এখানে 0.00 চলে না আসে ভগ্নাংশে। এখন যেহেতু আমি বুঝতে পারছি যে আমি আরো 3-4 বার বা 6-7 বার করলেও আমার অ্যান্সারে ভগ্নাংশে কখনো 0.00 আসবে না, সো এই জন্য আমি এটাকে আর কন্টিনিউ করব না। এটাকে আর কন্টিনিউ না করে এখানে আমি একটা কন্টিনিউ সাইন দিয়ে দিব, অর্থাৎ ডট 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 দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি ডট 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 দিয়ে দিব। সো এই যে মানটা আমি লিখলাম 0.20কে আমি 8 দিয়ে গুণ করেছি, অর্থাৎ আমার এখানে এই যে ভগ্নাংশ মানটা ছিল, এই ভগ্নাংশ মানটাকে আমি যেই বেজে যেতে চাচ্ছি, এখানে আমি কোন বেজে যেতে চাচ্ছি? অক্টালে বা 8-এ যেতে চাচ্ছি। যেহেতু আমি 8-এ যেতে চাচ্ছি, এই জন্য আমি এই 0.20কে 8 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এই জন্য আমি এই 0.20কে 8 দিয়ে গুণ করেছি। সো এখন এই 0.20কে 8 দিয়ে গুণ করার পরে আমি দেখলাম 1.6 আসলো। 1.6 যেহেতু আসছে, এই 1.6 এর কারণে এই 1 হবে আমার পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই গুণফলটার মধ্যে যেহেতু আমার এখানে 1.6 চলে এসেছে, তাহলে এই পয়েন্টের আগের মানটা আমার কি হবে? পূর্ণ সংখ্যায় বসবে। এবং ভগ্নাংশ যেহেতু এখানে 0.6, এই জন্য এই মানটাকে আমি 0.6 অথবা 0.60 যে কোনো একটা লিখলেই হয়, কোনো সমস্যা নেই। সো এই জন্য আমরা এইভাবে বসাইলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই অ্যান্সারটা কিভাবে লিখবো, এইটার অ্যান্সারটা আসলে কত হবে, অর্থাৎ এখানে এই অ্যান্সারটা আসলে কত হবে। সো আমি এখানে একটা কন্টিনিউ সাইন দিয়ে দিলাম যে এটা আরো কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমার ভগ্নাংশের জন্য মানটা আসলে কত আসলো? ভগ্নাংশের জন্য আমি একটু লিখে নেই, এখানে আমরা ভগ্নাংশ লিখব। ভগ্নাংশ মানটা ইকুয়াল দিয়ে আমার যে পূর্ণ সংখ্যা আমি পেয়েছি, আমার যে পূর্ণ সংখ্যাটা আমি পেয়েছি, অর্থাৎ এখানে আমি পূর্ণ সংখ্যা গুণ করার পরে যে ফলাফলটা পেয়েছি, সেই ফলাফলের যে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাটা আমার এখন অ্যান্সার হিসেবে কনসিডার হবে। কিন্তু আমি সেটা কিভাবে লিখবো? এখানে যেমন ভাগের সময় আমি নিচ থেকে উপরে লিখেছিলাম, কিন্তু গুণের ফলে আমরা এই পূর্ণ সংখ্যাটা উপর থেকে নিচের দিকে লিখবো, অর্থাৎ উপর থেকে নিচের দিকে অ্যান্সারটা লিখবো। তাহলে সবার উপরে কে আছে? 1 আছে, এই জন্য আমি সবার উপরে 1 লিখলাম সবার আগে। এরপরে আছে 4, এই জন্য 4 লিখলাম। এরপরে আছে 6। এরপরে যেহেতু এটা আমরা আরো কন্টিনিউ করেছি, আমরা কিন্তু ম্যাথটা শেষ পর্যায় পর্যন্ত যেতে পারিনি, সো এই জন্য এই মানটাকে আমি এভাবে কন্টিনিউ সাইন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার জন্য একটা মান পেয়েছি, ভগ্নাংশের জন্য একটা মান পেয়েছি। কিন্তু আচ্ছা, এখানে কিন্তু একটা পয়েন্ট হবে আগে। ঠিক আছে, 146 এটার আগে একটা পয়েন্ট বসাবো, কারণ আমরা কিন্তু ভগ্নাংশের জন্য একটা ভগ্নাংশ মানই আমরা পাবো। সো এই জন্য এরপরে আমার এই মানটা আসলে কত হবে? মানটা এখানে আসলে আমার পূর্ণ সংখ্যা যে 3 ছিল, 3 এর জন্য আমরা মান পেয়েছি 36, অর্থাৎ 30 জন্য মান পেয়েছি আমরা 36, এবং পয়েন্ট দিয়ে আমার যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের জন্য 146 এবং কন্টিনিউ সাইন। সো আপনারা সবাই কি এই ফরম্যাটটা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো যে এটা বুঝতে পেরেছেন কিনা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, নো প্রবলেম, আপনি নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি দরকার হয় আরো একবার বুঝিয়ে দেবো, কিন্তু চেষ্টা করবেন এখান থেকে বোঝার বা বুঝে যাওয়ার। আচ্ছা, অনেকেই বলছেন উত্তর হবে, আচ্ছা একরামুল আলম একরামুল লিখেছেন উত্তর হবে 36.143 কন্টিনিউ। ওকে ফাইন, হ্যাঁ অ্যান্সার এটাই এসেছে। এরপরে হচ্ছে ফারুক চৌধুরী লিখেছেন 36.14631। আচ্ছা, আপনারা আরো বেশ কয়েকটা মান কন্টিনিউ করেছেন, বাট আমি আসলে বলি তিনটা মান কন্টিনিউ করার পরে আসলে আমার আর মানগুলো কন্টিনিউ হওয়ার দরকার নাই। তিনটা মানে যেহেতু আমি বুঝে গেছি যে আমার আসলে 0.00 আসার সম্ভাবনা খুব কম, বা 1.0 বা যে কোনো একটা পূর্ণ সংখ্যার 0.0 হওয়ার সম্ভাবনা আসলে খুব কম। আমি যদি আরো 3-4টা মান করি তাহলেও কোনো আসলে যেহেতু লাভ হবে না, সো আমি 3টা মান করি, এরপরে আমি ডট 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 অ্যাপ্লাই করে দিয়েছি। সো সবাই বুঝতে পেরেছেন? একরামুল লিখেছেন জি আলহামদুলিল্লাহ বুঝেছি আপু। শ্রাবণী পল লিখেছেন জি আপু বুঝতে পেরেছি। ফারুক লিখেছেন ইয়াস বুঝতে পেরেছি, বা তারপরে তন্নি লিখেছেন আচ্ছা আরেকবার আমি একটু তাহলে বুঝিয়ে দিচ্ছি। জান্নাতুল ফেরদৌস লিখেছেন বুঝেছি আপু। আচ্ছা ওকে, আফরিন লিখছেন যে আপু এখন এসেছি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই আপু, আপনি পুরো লাইভটা কন্টিনিউ করেন, আমি আরো একবার আরেকটা ম্যাথ করাবো অন্য কোনো বেজে, সেখান থেকে বুঝে নিতে পারেন, অথবা এই লাইভটা এরপরও আবার কিন্তু থেকে যাবে, সো সেখান থেকেও আপনি রিপিট করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে অনেকেই বলছেন জি আপু বুঝতে পেরেছি। ওকে, সো আচ্ছা আরেকবার আমি একটু তাহলে আরেকবার রিভিউ করে দিচ্ছি। অনেকেই মাশাআল্লাহ বুঝতে পেরেছেন, কিন্তু তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। সো একটু খেয়াল করেন, আমার এখানে সবার প্রথম একটা মান দেয়া ছিল 3 পয়েন্ট সামথিং। সো 3
30 পয়েন্ট সামথিং, এই মানটা যে ছিল এই 30.20, এই মানটা সাপোজ আপনাকে গ নাম্বারে দেওয়া হলো বা ঘ নাম্বারে কোশ্চেনটা করা হলো যে এই মানটাকে তুমি আসলে অক্টালে কিভাবে কনভার্ট করবে, অর্থাৎ 30.20 এই মানটাকে আমরা কিভাবে অক্টালে কনভার্ট করব। সো আমরা পর্ব 2-এ আমরা করেছিলাম যে যদি কোনো পূর্ণ সংখ্যা দশমিক থেকে অন্য যে কোনো বেজে, অর্থাৎ দশমিক থেকে অক্টালে, বাইনারিতে অথবা হেক্সাডেসিমাল, এই তিনটা বেজে যাওয়ার সময় প্রসেস হচ্ছে ভাগ করতে হবে। প্রসেসটা কি? ভাগ করতে হবে দশমিক থেকে অন্য যে কোনো বেজে যাওয়ার জন্য। অন্য কোনো বেজে যাওয়ার জন্য আমাকে ভাগ করতে হবে কার জন্য? পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ শুধুমাত্র পূর্ণ সংখ্যাটার জন্য আমার ভাগ করতে হবে। সো আমি কাকে দিয়ে ভাগ করব? আমি ভাগ করব যে বেজে আমি যেতে চাচ্ছি। আমি দশমিক থেকে, আমি এইমাত্র যে ম্যাথটা করেছি সেখানে আমি দেখিয়েছি যে দশমিক থেকে অক্টালে যাওয়ার ফরম্যাটটা আসলে কি হবে। যে আমি যদি আপনাকে বলি 3020 দশমিকে আছে বা ডেসিমালে আছে, সেই মানটাকে আপনি কিভাবে অক্টালে কনভার্ট করবেন। সো তখন আমাদের ফরম্যাট কি? পূর্ণ সংখ্যার জন্য আমরা ঠিক আগে যেই ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি এখানেও ঠিক একই ফরম্যাট অ্যাপ্লাই করব, অর্থাৎ দুইটাকেই, অর্থাৎ আগে যেরকম আমি এটাকে ভাগ করেছিলাম এখন আমি এটাকে ভাগ করব। কাকে দিয়ে ভাগ করব? আমি যেই বেজে যেতে চাচ্ছি। যেহেতু কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যে আমি অক্টালে যেতে চাচ্ছি, এই জন্য আমি এখানে অক্টাল দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 30 এটাকে 8 দিয়ে ভাগ করার পরে আমি দেখলাম যে আমার ভাগফল 3 এবং ভাগশেষ আসছে 6। আমি কিন্তু 3 কে ঠিক 8 এর পাশাপাশি লিখেছি, অর্থাৎ আমার ভাগফলটাকে 8 এর পাশাপাশি লিখেছি এবং আমার যে ভাগশেষ আছে সেটাকে আমি একটু হাইফেন দিয়ে সাইডে লিখেছি। ঠিক একইভাবে আমি এই ভাগটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমার এই ভাগফলে 0 না আসে। ভাগফলে 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমি এই ম্যাথটা বা এই ভাগটা করে যাব। সো এরপরে এই যে ভাগফলটা বা এই যে ভাগটা আমি করেছি, ভাগ করার পরে আমার যে মানটা এখানে এসেছে ভাগশেষ হিসেবে, সেই ভাগশেষের মানটাকে আমি নিচ থেকে উপরের দিকে লিখেছি। সো নিচ থেকে উপরের দিকে মানে 3, 6 এভাবে আমি পূর্ণ সংখ্যা অর্থাৎ 30 জন্য এইভাবে আমি মানটা বের করেছি। এরপরে আমার বাকি রয়ে গেছে কিন্তু এই যে পয়েন্ট যুক্ত ভগ্নাংশ অর্থাৎ 0.20। সো এই 0.20 এই মানটাকে আমার কি করতে হবে? এবার এই মানটাকে আমার ভগ্নাংশ মানকে অলওয়েজ গুণ করতে হবে। ভগ্নাংশ মানটা আমাদের অলওয়েজ গুণ করতে হবে। এখন কথা হচ্ছে আমি কাকে দিয়ে গুণ করব? কাকে দিয়ে গুণ করব? আমি যেই বেজে যেতে চাচ্ছি ওই বেজ দিয়ে আমি গুণ করব। সো আমি কোন বেজে যেতে চাচ্ছি? আমি চাচ্ছি অক্টালে যেতে। সো যেহেতু অক্টালে যেতে চাচ্ছি এই জন্য ওই অক্টালের বেজ অর্থাৎ 8 দিয়ে আমার যে ভগ্নাংশ মানটা আছে সেটাকে আমি গুণ করেছি। সো গুণ করার পরে আমার একটা মান এসেছে 0.20 কে আমি গুণ করেছি 8 দিয়ে, তাহলে আমার ফলাফলটা বা রেজাল্টটা এসেছে 1.6। 1.6 যদি আসে তাহলে আমি প্রথমে এখানে বলেছি যে পয়েন্টের আগে যেই মানটা থাকবে সেই মানটাকে কি করতে হবে? সেই মানটাকে আমার পূর্ণ সংখ্যার মতো কনসিডার করতে হবে এবং পয়েন্টের পরে যে মানটা থাকবে সেই মানটাকে আমার কি করতে হবে? ভগ্নাংশের মতো কনসিডার করতে হবে। সো এখানে এই যে 0.20 ইনটু 8 এই মানটা গুণ করার পরে আমি যেহেতু 1.60 বা 6 পেয়েছি এই জন্য আমি 1 কে পূর্ণ সংখ্যা বরাবর লিখেছি এবং ভগ্নাংশের জায়গায় আমি 0.60 কে লিখেছি। এরপরে আমরা কি করেছি? আবার আমার যে ভগ্নাংশটা পেয়েছি সেই ভগ্নাংশটা আমি কি করব? সেই ভগ্নাংশটাকে আমি আবার 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, সেই ভগ্নাংশটাকে আমি আরো একবার 8 দিয়ে গুণ করব। সো এখানে 8 দিয়ে গুণ করার পরে আমি পেয়েছি 4.8। তাহলে এই যে 4, এই 4 আমরা কি এটা পূর্ণ সংখ্যায় বসিয়েছি এবং 0.8 যেহেতু পয়েন্টের পরের মানটা ভগ্নাংশের মতো কনসিডার হয় এজন্য আমরা এটাকে ভগ্নাংশের জায়গায় অ্যাপ্লাই করেছি। এরপরে কি আছে? এই 0.8 কে আমি আরো একবার 8 দিয়ে গুণ করেছি, তাহলে আমি পেয়েছি 6.4। সেইভাবেই আমি বসাই দেওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম এই গুণটা আমার অনেক লম্বা হবে, সো ওই অত লম্বা, কারণ আমরা পয়েন্টের পরের মান কিন্তু জাস্ট 2টা অথবা 3টা লিখলেই হয়, এরপরে কিন্তু আর লেখার দরকার হয় না। সো এই জন্য আমরা কি করব? এখানে 3টা মান বের করার পরে আমরা তখন ডট 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 দিয়ে দিব, অর্থাৎ এই ডট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব যে এটা পরবর্তীতে আরো কন্টিনিউ হবে। সো এরপরে আমি মানটাকে পূর্ণ সংখ্যা, এখানে যে আমি গুণ করার পরে যে পূর্ণ সংখ্যা পেয়েছি এই পূর্ণ সংখ্যাকে আমি উপর থেকে নিচের দিকে লিখেছি। আমি কিন্তু এখানে নিচ থেকে উপরের দিকে যাইনি, আমি এখানে কি করেছি? আমি ঠিক উপর থেকে নিচের দিকে এসেছি। এটাই হচ্ছে আমাদের মানে ভগ্নাংশের জন্য মানটা নির্ণয় করা, এটাই হচ্ছে ভগ্নাংশের জন্য মান নির্ণয় করা। সো এবার আমি টোটাল অ্যানসারটা যদি লিখতে চাই অর্থাৎ 30.20 এই মানটাকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে সেটার অ্যানসার দাঁড়ায় পূর্ণ সংখ্যার জন্য 36 এবং এই 0.20 জন্য আসলে 0.146 কন্টিনিউ সাইন। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সবাই একটু জানিয়ে দেবেন যে সবাই বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা আসলে জিনিসটা, বা সবাই আসলে এই ফরম্যাটটা এরপরে কোনো একটা মান বাইনারিতে অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করব সেটাও একটু দেখিয়ে দেবো। এবং এরপরে আমরা আসলে অন্য যে কোনো বেস অর্থাৎ অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অন্য যে কোনো মানের কোনো দশমিক যুক্ত বা কোনো পয়েন্ট যুক্ত মানকে আমি কিভাবে দশমিক বা ডেসিমালে কনভার্ট করব সেটাও আমরা দেখবো। তো সবাই বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওকে, নুর আলম লিখেছেন জি বুঝেছি, এরপরে আজিজ লিখেছেন ইয়াস বুঝতে পেরেছি, এরপরে আফরিন লিখেছেন জি এখন বুঝতে পেরেছি, সঞ্জিত লিখেছেন
মিসকনসেপশন, তারপরও আমরা এটা আমি আরো 2বার করে রিপিট করেছি। আপনি চাইলে এই লাইভ ক্লাসটা যখন আসলে আপলোড হয়ে যাবে ফেসবুক টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যে কোনো এক জায়গায় গিয়ে আপনি বারবার রিপিট করে কিন্তু এটা দেখতে পারবেন। আচ্ছা, রিনা লিখেছেন বুঝেছি, নুসরাত লিখেছেন হ্যাঁ বুঝেছি, এরপরে লক্ষ্মী রানী দাস লিখেছেন জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, আপনাকেও মোস্ট ওয়েলকাম। লাইভের সাথে সব একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আশা করি আমাদের কনভার্সনের যত ঝামেলা আছে আজকে আমাদের কনভার্সন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই যে সংখ্যা পদ্ধতির মেইন বা মূল পার্টটাই হচ্ছে আসলে কনভার্সন। সো এই কনভার্সন থেকে হিউজ কোয়েশ্চেন আসে, আর আশা করি ইনশাল্লাহ আমাদের পর্ব 2 এবং পর্ব 3 দুইটাই যারা আজকে কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ তাদের আর কখনোই সংখ্যা পদ্ধতির অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যে তথ্য প্রযুক্তি বইটার 3য় অধ্যায় আছে সেটার প্রথম পার্ট সংখ্যা পদ্ধতির কনভার্সন নিয়ে কারো আসলে কোনো সমস্যা থাকবে না। ওকে, তারপরে মিজানুর রহমান লিখেছেন থ্যাঙ্কস ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে পেরেছেন। সো আচ্ছা, এরপরে আমরা কি করব আমাদের ওকে এখন আমরা করব হচ্ছে দশমিক মান থেকে, অর্থাৎ এতক্ষণ যেহেতু আমরা দশমিক থেকে অক্টালে গেছি, এখন আমরা কই যাব, দশমিক থেকে সাপোজ আমরা এখন বাইনারিতে যাই। হ্যাঁ, আমরা এখন বাইনারিতে যাব, দশমিক থেকে আমরা যাব হচ্ছে এখন বাইনারিতে। সো আসেন একটু বাইনারিটা করি। মনে করেন আপনাকে একটা ম্যাথ দেওয়া আছে যেখানে বলা আছে সাপোজ একটা মান দেওয়া আছে যেখানে বলা আছে 40.40, এই মানটাই সাপোজ আপনাকে দেওয়া আছে এবং এটাকে আপনাকে কনভার্ট করতে বলা হলো বাইনারিতে, অর্থাৎ দশমিকের ঘরে মান দেওয়া আছে এবং এই মানটাকেই আপনাকে কনভার্ট করতে বলা হলো বাইনারিতে। আসলে আপনি এটাকে বাইনারিতে কিভাবে করবেন? আচ্ছা, এরপরে মোহানুল লিখেছেন আপু আইসিটি ক্লাসটা কবে কবে হয় এন্ড কয়টায় স্টার্ট হয় একটু বলবেন? আচ্ছা, আমরা গত 3 দিন ধরেই আজকে সহ গত 3 দিন ধরে আমরা প্রতিদিন ঠিক 6টা 30 থেকে 40 থেকে 45-এর মধ্যে এই সময়টার মধ্যে লাইভ হয় এবং আমরা 2 ঘন্টা ক্লাসটা কন্টিনিউ করি। ইনশাআল্লাহ আপনাদের যে পরবর্তী ক্লাসগুলো, অর্থাৎ আমার হয়তো আইসিটি ক্লাসটা হয়তো আগামীকালকে না হয় পরশুদিন আবার ঠিক ইফতারের পরপর, অর্থাৎ 6:35 থেকে বা 40-এর মাঝামাঝি সময় আমরা চলে আসবো পরশুদিন। আজকের পরে পরশুদিন আজকে আমরা 2 থেকে 2.5 ঘন্টা ক্লাসটা কন্টিনিউ করার পরে সবাই একসাথে যদি এইভাবে রেসপন্স করেন ইনশাআল্লাহ আমরা আবার আগামী কালকের পরে অর্থাৎ আগামী পরশুদিন ঠিক ইফতারের পরে 6:30 বা 6:35 থেকে 40-এর মধ্যে আবারও লাইভ হয়ে যাব। ওকে, সো এরপরে আসেন এখানে 40.40 এটা একটা দশমিকে মান দেয়া আছে। এই দশমিক মানটা আসলে আমাকে এখন বলা হলো বাইনারিতে কনভার্ট করব। নিয়ম একেবারেই সেম, নিয়ম আসলে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ নিয়মের কোনো চেঞ্জ নাই। সো এখানে আমার পূর্ণ সংখ্যাটা কত? এই 40 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবং এই 0.40 হচ্ছে আমার ভগ্নাংশ। 0.40 আমার ভগ্নাংশ। সো এবার আসেন, আমি বলেছি দশমিকের আগে যে মানটা থাকবে সেই মানটা হবে আমার কি পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে যেই মানটা থাকবে, দশমিক যুক্ত যেই মানটা থাকবে সেই মানটাকে আমরা ভগ্নাংশের মতো করে চিন্তা করব। সো আসেন সেটা একটু করি। প্রথমেই পূর্ণ সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব। সো আমি এখানে একটু, আপনারা যখন খাতায় অ্যান্সার করবেন অর্থাৎ পরীক্ষার খাতায় যখন অ্যান্সার করবেন তখনও ঠিক এভাবে কোয়েশ্চেনটা তো আপনার কোয়েশ্চেন পেপারেই দেওয়া থাকবে, কোয়েশ্চেন তোলার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র সরাসরি যদি কেউ তুলতেও চান ঠিক এভাবে তুলে এরপরে ঠিক নিচে পূর্ণ সংখ্যা লিখবেন, পূর্ণ সংখ্যার জন্য একটা সেকশন করবেন এবং মাঝ বরাবর একটা সেকশন করে আপনি এখানে ভগ্নাংশ লিখবেন, এই জায়গাটাতে ভগ্নাংশ লিখবেন। এবং এরপরে আমার যে পূর্ণ সংখ্যাটা আছে এখানে আমার পূর্ণ সংখ্যা আমি কত বলেছি? 40 বলেছি। এই 40 আমার বা 40 আমার পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি যদি আপনাকে ডেসিমাল থেকে অন্য কোনো বেজে যেতে চাই তখন আমি কি করব? তখন আমি ভাগ করব। সো এখানে অ্যাগেইন যেহেতু আমার 40 হচ্ছে পূর্ণ সংখ্যা, সো এই 40-র জন্য আমি এখানে আবার এটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আমি যেই বেজে যেতে চাচ্ছি, তো এখানে আমি যেতে চাচ্ছি কোন বেজে? আমি এখন যেতে চাচ্ছি আমার বাইনারিতে। সো বাইনারি বেজ কত? বাইনারি বেজ হচ্ছে 2। সো এই 2 দিয়ে আমরা এখন এই 40-কে ভাগ করব। সো আসেন একটু ভাগ করি 2 দিয়ে। 2 দিয়ে যদি আমি ভাগ করি, সো সবার প্রথমে এটা আসলে ভাগটা করে দেখানোর কিছু নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি ভাগফল 20 নেই তাহলে 40, আমার ভাগশেষ 0 আসবে। সো এখানে আমি 20 লিখবো, হাইফেন দিয়ে আমার ভাগশেষ 0-কে লিখবো। আমার ভাগশেষ যদি 0 আসে তখনও কিন্তু ভাগশেষে লিখতে হবে, ঠিক আছে? যদি আমার এই ভাগশেষ 0 আসে তখন আমার সেই 0-কেও ভাগশেষ হিসেবে লিখতে হবে। ওকে, সো এখন আমার ভাগফল যেহেতু 20, এই 20-কে আমি আরও একবার ভাগ দিব, কাকে দিয়ে? আরেকবার ভাগ দিব 2 দিয়ে। সো আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল আসবে 10, ভাগশেষ আসবে 0। কিভাবে? আই গেস এত সহজ ভাগ আসলে কাউকে দেখিয়ে দেওয়ার দরকার নাই। তারপরও আমি এখানে এই 10-কে আমি আরও একবার ভাগ করব। আরও একবার ভাগ করলে এখানে কত আসবে? 5 আসবে এবং ভাগশেষ 0 আসবে। এরপর এই 5-কে যদি আমি ভাগ করি তখন আমার আসলে কত আসবে? 2 দিয়ে আমি 5-কে ভাগ করলে আমি যদি ভাগফলে 2 লিখি তাহলে 2 দুগুণে 4 এবং আমার বাকি থাকবে 1। সো এখন আমি ভাগফলের জায়গায় লিখব 2, ভাগশেষের জায়গায় লিখব 1। এরপরে এখানে এই 2-কে আমি আরও একবার ভাগ করব। সো 2-কে যদি আমি আরও একবার ভাগ করি কত আসবে? 2-কে 2 দিয়ে ভাগ করলে 1,
টু 0, অর্থাৎ 2কে আমি যদি 2 দিয়েই ভাগ করি তাহলে আমার ভাগফল আসবে 1 এবং ভাগশেষ আসবে 0। এরপরে এই 1কে আমি আবার 2 দিয়ে ভাগ করব। কেন আমি 1কে 2 দিয়ে ভাগ করব? কারণ আমি বলেছি এই ভাগফলটা আমরা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলটা 0 না আসে। সো এখানে আমি এখন এইটা যদি ভাগ করি তাহলে এখানে 0, এখানে 1, এবং আমি অ্যানসারটা কিভাবে লিখবো বলো তো? অ্যানসারটা লিখবো ঠিক নিচে থেকে উপরের দিকে। আমি লিখবো নিচে থেকে উপরের দিকে। সো আমার পূর্ণ সংখ্যার জন্য আসলে মানটা কত আসলো একটু বলো তো? পূর্ণ সংখ্যার জন্য আমার মান যেহেতু নিচে থেকে উপরের দিকে, সো এখানে কত? 1 1 0 1 0 0 0। এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার জন্য এই মানটা এসেছে 1 0 1 0 0 0। এইগুলা হচ্ছে আমার শুধুমাত্র এই 40 বা 40র পূর্ণ সংখ্যাটা হচ্ছে এটা। সো এরপরে আমার ভগ্নাংশের জন্য আমি আসলে কি করব? ভগ্নাংশে আমার কোথায় আছে? ভগ্নাংশটা আছে কোথায়? ভগ্নাংশটা হচ্ছে আমার এই 0.40। সো 0.40 কে লিখবো এবং আমি গুণ করব কাকে দিয়ে বলো তো? আমি গুণ করব যে বেজে আমি যেতে চাচ্ছি। সো আমি কোন বেজে যেতে চাচ্ছি? আমি চাচ্ছি বাইনারিতে যেতে। বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। তো এই জন্য এই 2কে আমি এখানে আবার গুণ করব 40 দিয়ে, 0.40 দিয়ে আমি 2কে গুণ করব। সো 0.40 কে আসো একটু গুণ করি, 0.40 ইন্টু 2, তাহলে আমার মানটা আসবে 0.8। এই 0.8 এর যে 0 আছে সেই 0 একটা পূর্ণ সংখ্যা। কিভাবে বুঝলাম? পয়েন্টের ঠিক আগে যেই মানটা থাকবে সেই মানটা হবে আমার পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরে যেই মানটা থাকবে সেই মানটা হবে আমার ভগ্নাংশ। সো এখানে আমি এই পূর্ণ সংখ্যা, আমার যে গুণফলটা আসবে এই গুণফল লেখার জন্য আমি একটা পূর্ণ সংখ্যা ব্যবহার করব এবং আমার ভগ্নাংশ এখানে লিখব, আরেকটা ভগ্নাংশ লিখব। সো এখানে 0.8 যেহেতু, তাই এখানে 0.8 হচ্ছে আমার ভগ্নাংশ। এখন এই যে ভগ্নাংশটা আমরা পেয়েছি এই ভগ্নাংশকে আমি আবার গুণ করব যেই বেজে যেতে চাচ্ছি ওই বেজ দিয়ে। তাহলে আমি যেতে চাচ্ছি যেহেতু বাইনারিতে, বেজ হচ্ছে 2। আমি কিন্তু পূর্ণ সংখ্যাকে গুণ করছি না, আমি করছি যে ভাগফলটা আমি পাচ্ছি সেই ভগ্নাংশ মানটা যেটা আমি পাচ্ছি সেই ভগ্নাংশ মানটাকেই আমি আরো একবার 2 দিয়ে গুণ করছি। সো এখানে আমার এই মানটাকে, অর্থাৎ আমি যদি 0.8 ইন্টু 2, তাহলে আমার মান কত আসবে? তাহলে আমার মান চলে আসবে 1.6। এবং এরপরে আমি আবার 0.6কে 2 দিয়ে গুণ করব। কিভাবে আমার 0.6 দিয়ে গুণ করব? কারণ আমার যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশটা হচ্ছে আমার এখানে 0.6। আমরা প্রত্যেকবার শুধুমাত্র এই ভগ্নাংশ মানটাকে নিয়ে আমরা এখানে আরেকবার গুণ করব। সো 0.6কে আমি যদি 2 দিয়ে গুণ করি আমার অ্যান্সার আসবে হচ্ছে 1.2। যেহেতু আমার এখানে এই ভগ্নাংশের মান 0.00 আসার সম্ভাবনা এখনো নাই, সো এই জন্য আমরা কিন্তু এই ম্যাথটা এখানে কন্টিনিউ সাইন ব্যবহার করব, অর্থাৎ এরপরে আর আমরা এটা কন্টিনিউ করব না। মানে কন্টিনিউ সাইন দিয়ে বুঝিয়ে দিব যে ম্যাথটা চাইলে আরো করা সম্ভব, কিন্তু পয়েন্টের পরের মানটা আসলে আমার করার দরকার নাই। তাহলে এখন কথা হচ্ছে আমি যে মানটা এখানে পেয়েছি ওই মানটার আসলে অ্যান্সারটা আমি কি লিখবো? আমি তো ফরম্যাটটা লিখলাম, কিন্তু আমার আলটিমেট রেজাল্ট আসলে কোনটা? আলটিমেট রেজাল্ট হচ্ছে এই যে আমার পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাকে আমার উপর থেকে নিচের দিকে লিখতে হবে। এইটা কিন্তু আমরা আর নিচ থেকে উপরে লিখবো না, এটা আমরা উপর থেকে নিচে আসবো এবং সেটা অবশ্যই আমার যেই পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাটাই হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমার কি আসবে? ভগ্নাংশের জন্য আমার যে মানটা আসবে সেটা হচ্ছে পয়েন্ট আসবে মাঝখানে একটা, পয়েন্টের পরে সবার উপরে আছে 0, এই জন্য 0, তারপরে আছে 1, তারপরে আছে 1 এবং এরপরে কন্টিনিউ সাইন। এটাই হচ্ছে আমার 40.40 বা 40.40 এই মানটার বাইনারি ফরম্যাট। তাহলে আমার কত আসলো অ্যান্সারটা? এখানে 10100.011 এরপরে কন্টিনিউ সাইন। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, বা সবকিছু ক্লিয়ার কিনা সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপু আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, বা আসলে আপু বুঝতে পারিনি বা একটা সমস্যা আছে, আমি আবার আপনাদের জন্য রিপিট করে দিব। সো সবাই একটু জানিয়ে দেবেন যে সবাই বুঝতে পেরেছেন কিনা। এবং হ্যাঁ, অ্যান্সারে কিন্তু অবশ্যই ব্র্যাকেটের পরে আপনি যেই বেজে নিয়ে যাচ্ছেন সেই বেজ কিন্তু উল্লেখ করতে হবে। আপনি যদি অ্যান্সারে বেজ উল্লেখ না করেন তাহলে কিন্তু ম্যাথটা হবে না। সো ওকে, আরিফ ইসলাম লিখেছেন, বুঝেছি ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে অনেকে আসমা লিখেছেন, বুঝতে পরে ওকে, অনেকেই দেখি অ্যানসার দিয়ে দিয়েছেন যে আসলে অ্যানসারটা কত হবে। মাশাআল্লাহ, আপনারা সবাই যেহেতু বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আবু দাউদ লিখেছেন আলহামদুলিল্লাহ বুঝেছি। এসকে সাইমুম লিখেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। সঞ্জিত দাস লিখেছেন আপু বুঝেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। ক্যালকুলেটরে ভাগশেষটা কিভাবে বের করব দেখালে ভালো হতো। এক্ষেত্রে আসলে আপনি যদি 0.40কে আপনি যদি 2 দিয়ে গুণ করেন তাহলে আপনার যেই অ্যানসারটা আসবে সেখানে মনে করেন আপনি 0.40কে গুণ করলেন 2 দিয়ে। সো এরপরে আপনি যদি অ্যানসারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এরকম 4/5 চলে আসবে। এই জায়গাটাতে আপনি এখানে
ঠিক ডিলেটের উপর একটা সাইন আছে, সেখানে ক্লিক করলে আপনার পয়েন্টে মানটা চলে আসবে। এই পয়েন্টের মানটাই হচ্ছে আমরা এখানে যে পয়েন্টের আগে যেই মানটা আছে, পয়েন্টের আগের মানটা আমরা পূর্ণ সংখ্যায় বসাবো এবং পয়েন্ট সহ যেই মানটা আছে পরের, সেটা হচ্ছে আমরা ভগ্নাংশে বসাবো। আশা করি সবাই বুঝেছেন। একরামুল লিখেছেন আলহামদুলিল্লাহ বুঝেছি আপু। তারপরে মহিউদ্দিন সরকার লিখেছেন প্রথম থেকে বলো। আচ্ছা, আমি হচ্ছে এইটাকে আমার যে অক্টাল মান দিয়ে যখন আমরা ডেসিমাল থেকে অক্টালে গেছি সেই মানটাকেও আমি উল্লেখ করেছি, এবং এখন আমরা যেহেতু ডেসিমাল থেকে বাইনারিতে গেছি এটারও ফরম্যাট কিন্তু সেম। সো এই ফরম্যাটটা যদি মাথায় রাখেন এবং ম্যাথটা যদি শুধুমাত্র আপনার ক্যালকুলেটরে শুধু এই ভগ্নাংশ বের করার জন্য বা এই ভাগ করার জন্য শুধু ক্যালকুলেটর প্রয়োজন হবে, এছাড়া আসলে ক্যালকুলেটরের কিন্তু প্রয়োজন নাই। আমাদের এগুলো যেহেতু গ আর ঘ নাম্বারে ম্যাথ আসবে, এই জন্য এটা আমাকে ঠিক এভাবে ব্রড করে লিখতে হবে। আমি পাশাপাশি লিখেছি, আপনি চাইলে পূর্ণ সংখ্যার নিচে আপনি এই ভগ্নাংশের পার্টটুকু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আচ্ছা সবাই বলছেন বুঝতে পেরেছি, ওকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। আসেন এরপরে আমরা কি করব, এর পরের কাজটা হচ্ছে আমরা এখন কথা বলবো দশমিক মান থেকে আমরা যদি হেক্সাডেসিমাল মানে যাই তখন আসলে কেমন হবে। আমি হেক্সাডেসিমাল করে দিচ্ছি, হেক্সাডেসিমাল এই যে মানটা, এটা হচ্ছে আমরা এখন যে কোনো একটা পয়েন্ট যুক্ত বা দশমিক যুক্ত কোনো মানকে আমি এখন কি করব, হেক্সাডেসিমালে যাব। যেহেতু আমি হেক্সাডেসিমালে যাব, সো আমার যে পূর্ণ সংখ্যাটা থাকবে ডেসিমালের ঘরে, সেই পূর্ণ সংখ্যাটা কি হবে, আমরা ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করব এবং আমাদের যে ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা গুণের মতো করব। আচ্ছা, সাহা লিখেছেন আপু 8 বা অক্টাল থেকে ডেসিমালে কিভাবে যাব, আমরা দেখাবো। আপনি লাইভের একসাথে থাকেন, লাইভের সাথে যুক্ত থাকেন, আমরা ঠিক এর পরপরই আমরা অন্য কোনো বেস থেকে কিভাবে আসলে ডেসিমালে কনভার্ট হব সেটাও আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এখন আসুন আমরা একটু করি দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে আমি যাব। সো আমাকে সাপোজ একটা মান দেওয়া হলো, হতে পারে সেটা 65 or 66। আচ্ছা 66 লিখি, এটা আই থিঙ্ক কোয়াইট ইজি হবে। সো 66 লিখলাম এবং এরপরে আমরা এখানে লিখলাম 76। এই মানটা আছে সাপোজ দশমিকে, যেহেতু আমার ব্র্যাকেটের বাইরে 10 দেয়া আছে, ইট মিন্স এটা আমার আছে কিসে, ডেসিমালে আছে। এটা আমার কিসে আছে, ডেসিমালে আছে। এখন এই মানটাকে আমার নিতে হবে কিসে, এই মানটাকে নিতে হবে 16 বা হেক্সাডেসিমালে, 16 বা হেক্সাডেসিমালে নিতে হবে। সো এরপরে এখানে আমার 66 যে মানটা আছে, এই 66 মানটা কি করব আমরা, এই 66 মানটা হচ্ছে আমার যেহেতু পূর্ণ সংখ্যা, সো এই পূর্ণ সংখ্যাটাকে এখন আমি কি করব, ভাগ করব। কাকে দিয়ে ভাগ করব, ভাগ করব হচ্ছে যে বেজে আমি যেতে চাচ্ছি, অর্থাৎ 16 দিয়ে ভাগ করব। সো আসেন একটু করি, 16 দিয়ে ভাগ, আমি এখানে পূর্ণ সংখ্যা লিখে নিচ্ছি। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আমি এটাকে ডিভাইড করে দিলাম ভগ্নাংশ থেকে, এই সাইডে আমি লিখলাম ভগ্নাংশ। এখন আমি ম্যাথটা শুরু করব। সো আমার পূর্ণ সংখ্যা আছে 66, এই মানটাকে আমার নিতে হবে কিসে, 16 দিয়ে ভাগ করতে হবে। সো 66 কে আমি যদি 16 দিয়ে ভাগ করি, আসেন আমরা এখানে যদি ভাগটা করি তাহলে আমার কত আসে ভাগফলে, এখানে 16 ভাগ 66 মানে হচ্ছে আমার 66 ভাগ 16, তাহলে আমার 4 পয়েন্ট এত আসবে। তাহলে 16 ইন্টু 4, এই মানটা আসবে আমার যেহেতু 64, তাহলে আমি ভাগফলে 4 নিব এবং 4-এর সাথে 16 গুণ করলে আমার আসে 64। যেহেতু 64 আসে, আমার ভাগফল থাকবে কত, 2, ভাগশেষ থাকবে আমার 2। ভাগফলে আছে আমার 4 এবং হাইফেন দিয়ে আমার যে ভাগশেষ আছে, এই ভাগশেষকে আমি পাশে লিখলাম। সো এরপরে আমি কি করব, এরপরে আমার যে 16 দিয়ে আমি এই 4কে আবারও ভাগ করব। সো আবার যদি আমি ভাগ করি, আমি যদি আবার ভাগ করি 16কে আমি যদি 4 ভাগ করি, তাহলে দেখা যাবে এখানে 0 0 আর আমার 4 থাকবে। সো আমার ভাগ ফলে আসবে 0 এবং ভাগ শেষে আসবে 4। অ্যান্সারটা আমি কিভাবে লিখব, আমরা জানি ভাগ করার পরে যে কোনো অ্যান্সার ভাগ শেষকে নিচে থেকে উপরের দিকে লিখতে হয়, অর্থাৎ নিচ থেকে উপরের দিয়ে লিখতে হবে। আচ্ছা, এমডি আরাফাত লিখেছেন 16 দিয়ে কেন করবো, আরেকবার যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, এখানে আমরা যেহেতু দশমিক মানটাকে 16 অর্থাৎ হেক্সাডেসিমালের বেজে কনভার্ট করছি, এই জন্য আমরা কি করব, 16 দিয়ে ভাগ করব। কারণ আমি যেই বেজে যেতে চাচ্ছি, হেক্সাডেসিমালের বেজ কত, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, আর আমরা যেহেতু 16 বেজেই যেতে চাচ্ছি, এই জন্য আমি 16 দিয়ে ভাগ করেছি। একটু আগে আমি যেহেতু বাইনারিতে যেতে চাচ্ছিলাম, এই জন্য আমি বাইনারির বেজ 2 দিয়ে আমি এখানে ভাগ করেছি। ওকে, এরপরে এখানে 2 আর 4 এই মানটাকে আমি নিচ থেকে উপরে লিখব। তাহলে এই মানটার আমার এখানে হেক্সাডেসিমাল ফরম্যাটে যদি আমি লিখি, তাহলে এই মানটা আসবে 42 পয়েন্ট। এখন পর্যন্ত কিন্তু আমার পূর্ণ সংখ্যার মানটা বের হয়েছে, অর্থাৎ আমার যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যার মানটা অর্থাৎ 66, এইটা ডেসিমালে আমার যদি হেক্সাডেসিমালে যায় তখন সেটা 42 এর মতো ফেস বা 42 এর মতো অ্যাক্ট হবে। ওকে, আচ্ছা এরপরে এখানে যে আমার 0.76 আছে, এই মানটাকে এখন আমি এখানে নিয়ে আসবো। 0.76 ইন্টু, আমি এখানে ইন্টু কত লিখবো, 0.76 এর পরে আমি 0.76 বা 0.76 কে আমি আসলে কত দিয়ে গুণ, 76 আছে, এই মানটাকে এখন আমি এখানে নিয়ে আসবো। 0.76 ইন্টু
আমি এখানে ইনটু কত লিখবো, 0.76 এর পরে আমি 0.76 বা 0.76 কে আমি আসলে কত দিয়ে গুণ করব, আমার গুণ করব কত দিয়ে সেটা একটু সবাই আমাকে জানিয়ে দাও তো, যে আসলে আমার এই যে ভগ্নাংশ মানটা আছে এই ভগ্নাংশ মানটা আমি কত দিয়ে গুণ করব। আমি এখানে আমার ভগ্নাংশ আছে কিন্তু 0.76, এই 0.76 এই মানটাকে আমি কত দিয়ে গুণ করব। আচ্ছা, সাবিকুন নাহার লিখেছেন 16 দিয়ে, তারপরে শেখ সাদিয়া আফরিন লিখেছেন 16 দিয়ে, এরপরে হচ্ছে আবু দাউদ লিখেছেন 16 দিয়ে। আচ্ছা, এই মানটাকে আমি 16 দিয়ে গুণ করব। কেন 16 দিয়ে গুণ করব? কারণ আমি যেতে চাচ্ছি 16 বেজে, অর্থাৎ আমি যেতে চাচ্ছি আমাদের যে হেক্সাডেসিমাল আছে এই হেক্সাডেসিমালে আমি যেতে চাচ্ছি, আর এই হেক্সাডেসিমালে যাওয়ার কারণেই হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, এই জন্য আমি এখানে 16 দিয়ে গুণ করব। আচ্ছা, অনেকেই লিখছেন যে 16 হবে, নুর আলম লিখেছেন 16, তারপরে অনেকেই 16 বা 16 দিয়ে বলছেন, সঞ্জিত লিখেছেন 16, তারপরে শিমুল লিখেছেন 16। আচ্ছা, এরপরে অশোর লিখেছেন 16, সাহা লিখেছেন 16 দিয়ে। হ্যাঁ, আমরা এখন 16 দিয়ে গুণ করব। সো 0.76 কে আমি এখন 16 দিয়ে যদি গুণ করি তাহলে আমার মানটা আসলে কত হবে, 0.76 ইন্টু 16, তাহলে আমার মান আসবে 12.16। সো এখানে এই 12 এর জন্য আমার আরেকটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা দরকার। সো এখানে আমি একটা পূর্ণ সংখ্যা লিখব এবং ঠিক তার পাশে আমি ভগ্নাংশ লিখব, ঠিক তার পাশে ভগ্নাংশটা লিখব। সো এখানে আমি যদি 0.76 কে 16 দিয়ে গুণ করি তাহলে আমার মান আসছে কত, 12 পয়েন্ট, আমার মানটা আসছে, ওকে, আমার মানটা আসছে 12.16। এই 16 এখানে আমার, আচ্ছা হেক্সাডেসিমালে 12 দিয়ে আসলে কাকে বোঝায় বলো তো? হেক্সাডেসিমালে আমি যদি ডেসিমালের মানে ডেসিমালের 12 কে আমি যদি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে চাই তখন আসলে সেটা দেখতে কেমন হবে, বা হেক্সাডেসিমালে 12 বলতে আসলে কাকে বোঝায় বলো তো? সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আসলে এই 12 হেক্সাডেসিমালে আসলে কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা কোন চিহ্ন দিয়ে 12 কে রিপ্রেজেন্ট করা হয়, সেটা একটু সবাই জানিয়ে দাও কমেন্টে। আমি যদি হেক্সাডেসিমালে 12 কে রিপ্রেজেন্ট করতে চাই আমার চিহ্নটা আসলে কেমন হবে, বা আমি সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা একটু সবাই জানিয়ে দাও। আচ্ছা, এমডি মহসিন লিখেছেন সি দিয়ে, শ্রাবণী পল লিখেছেন সি দিয়ে, অসল লিখেছেন সি দিয়ে। আচ্ছা, আমরা আমাদের যে হেক্সাডেসিমাল আছে সেই হেক্সাডেসিমাল মানটা আমরা কি করব, যখন 12 অর্থাৎ হেক্সাডেসিমালে আমার 12 কে সি এর মতো করে রিপ্রেজেন্ট করা হয়। সুমি লিখেছেন সি, তারপরে হচ্ছে আরো অনেকেই সি লিখছেন, এরপর সঞ্জিত দাস লিখেছেন সি, বড়ুয়া লিখেছেন সি, সাবিকুন নাহার লিখেছেন সি, এরপরে হচ্ছে ওকে লক্ষ্মী রানী দাস লিখেছেন সি, ফারুক হোসেন অভি লিখেছেন সি, উম্মে আইমান লিখেছেন সি। এক্স্যাক্টলি আমাদের হেক্সাডেসিমালে এই 12 কে আসলে রিপ্রেজেন্ট করা হয় সি দিয়ে, এই জন্য আমি এখানে সি লিখবো, 12 লিখবো না। আমি এখানে 12 লিখব না, কারণ আমার যে 12 সেই 12 মানটাই আসলে হেক্সাডেসিমালে কে রিপ্রেজেন্ট করে, সি সিম্বলটা রিপ্রেজেন্ট করে বা সি চিহ্নটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে আসো, এখন আমার এই যে ভগ্নাংশ মানটা আমি পেয়েছি 0.16, এটাকে আমি আবার 16 দিয়ে গুণ করব। সো 0.16 কে আমি গুণ করব 0.16 ইন্টু 16, তাহলে আমার মান কত আসবে, তাহলে আমার মান আসবে 2.56, আমার মান আসবে 2.56। এখানে এই যে আমার মানটা আসলো যে 0.56, এই 0.56 কে আমি আরেকবার গুণ করব, 0.56 কে গুণ করব আবারও 16 দিয়ে, তাহলে 0.56 কে আমি যদি আবার গুণ করি 16 দিয়ে তাহলে আমার মান কত আসবে, তাহলে আমার মানটা আসবে হচ্ছে 8.96। ওকে, একটু খেয়াল করো, পয়েন্টের পরে বা দশমিকের পরে আমি যদি শুধুমাত্র 3টা ডিজিটই লিখি বা 2টা ডিজিট লিখি তাহলে কিন্তু আমার জন্য এনাফ, আমার এর বাইরে আর কোনো কিন্তু পয়েন্টের পরের মান আর লেখার দরকার নাই। সো এজন্য আমরা এখানে কি করেছি, 3টা মান লেখার পরে যেহেতু দেখছি আমার ভগ্নাংশে আসলে 0.00 আসা বা 0.00 আসার সম্ভাবনা নাই, তাই আমি এখানে কন্টিনিউ সাইনটা এখানে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এখানে মানে ডট 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 দিয়ে দিয়েছি। এই ডট ডটের মানেই আসলে বোঝাচ্ছে যে এই মানটা আমার হবে কি, এই মানটা হবে আমার কন্টিনিউ। সো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে গুণফলটা আছে, যে আমার যে গুণফলের পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাটা হবে আমার অ্যান্সার, এবং পূর্ণ সংখ্যাটাকে আমি কি নিচ থেকে উপরে লিখবো নাকি উপর থেকে নিচে লিখবো, আমি আমার গুণের পরে যেই মানটা আসবে সেই মানটাকে আমি আসলে উপর থেকে নিচের দিকে লিখবো, সেই মানটাকে আমি উপর থেকে নিচের দিকে লিখবো, এবং ভাগশেষে আমার যে মানটা আসবে, ভাগফল ভাগ করার পরে যে ভাগশেষ আসবে সেই ভাগশেষটা আমরা নিচ থেকে উপরে যাব, এবং আমার যে ভাগ আমি যখন গুণ করব পয়েন্টের মানগুলো তখন সেটা আমি উপর থেকে নিচের দিকে আসবো। সবাই অবশ্যই একটু খেয়াল রাখবে যে আসলে এইখানে আসলে এই মানটাই হচ্ছে আমার যখন ভাগফল হবে ভাগশেষ মানটা আমার নিচ থেকে উপরে যেতে হবে, এবং আমার যে ভাগ গুণফলটা হবে গুণ করার পরে ভগ্নাংশের সেই মানটা আমার উপর থেকে নিচে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, পয়েন্ট লিখবো, এখানে আমি
পয়েন্ট লিখবো এবং পয়েন্টের সবার উপরের মানটা কি সি, এরপরে আছে 2, এরপরে আছে 8, এরপরে আমার কন্টিনিউ সাইন। কন্টিনিউ করব কোন মানটাতে? 16 বা হেক্সাডেসিমালে। তাহলে আমি যদি তোমাকে বলি 66 অর্থাৎ 66.76 এই মানটা আছে ডেসিমালে, এই মানটার আসলে হেক্সাডেসিমাল কত হবে? হেক্সাডেসিমাল হবে 42.C28 কন্টিনিউ সাইন। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে আপু এটা এখন আমাদের ক্লিয়ার। এবং এতক্ষণ আমরা কিন্তু প্রত্যেকটা মান, অর্থাৎ খেয়াল করো আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত কি করেছি, ডেসিমালে যে কোনো দশমিক যুক্ত বা পয়েন্ট যুক্ত মান সেটাই কিন্তু আমরা এতক্ষণ আমরা অন্য আরেকটা বেজে গেছি, অর্থাৎ অন্য আরেকটা বেজে সেটা আসলে পয়েন্টের মানটা কিভাবে কনভার্ট হবে সেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। সো এই মানটা আমাদের যেহেতু ডেসিমাল থেকে আমরা অন্য বেজে গেছি এতক্ষণ, অর্থাৎ আমাদের একটা ডেসিমালে যদি মান দেওয়া থাকে সেই মানটাকে আমরা এতক্ষণ অন্য কোনো বেজে গেছি। এখন আমরা কি করব, এটা যদি এই ফরম্যাটটা যদি সবাই বুঝে থাকো, সবার জন্য যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পরের যেই সেকশনটা, পরের যেই পার্টটা, অর্থাৎ আমরা অন্য যে কোনো বেস থেকে যদি আমি হচ্ছে ডেসিমালে যেতে চাই তখন আসলে কিভাবে করব সেটা আমরা শুরু করবো। তো সবাই একটু জানিয়ে দাও যে আমাদের এটা সবাই বুঝতে পেরেছো কিনা। মহসিন লিখেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এরপরে আবু দাউদ লিখেছেন ক্লিয়ার, এরপর শ্রাবণী পল লিখেছেন ক্লিয়ার আপু। ওকে, আলহামদুলিল্লাহ সবাই যেহেতু আমরা বুঝতে পেরেছি, কারো কোনো জায়গায় কনফিউশন নাই। অর্থাৎ এতক্ষণ আমরা কথা বলেছি আমাদের যে ডেসিমাল নাম্বার আছে সেই ডেসিমাল নাম্বারের ঘরে যদি একটা মান দেওয়া থাকে, দশমিক বা পয়েন্টে মান দেওয়া থাকে, সেই মানটাকে আমরা আসলে কিভাবে অন্য কোনো বেজে, অর্থাৎ সেটা হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে সেটা হেক্সাডেসিমাল, এই তিনটা বেসে আমরা আসলে কিভাবে কনভার্ট করব সেটা আমরা তখন দেখেছি। এখন আমরা দেখব যে আমাদের যদি বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালে কোনো দশমিক যুক্ত বা পয়েন্ট যুক্ত মান থাকে, সেই মানটাকে আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, সেই মানটাকে আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, নূর আলম লিখেছেন ক্লিয়ার, এরপরে হচ্ছে লক্ষ্মী রানী দাস লিখেছেন জি ম্যাম বুঝতে পারছি। ওকে, ফারুক হোসেন লিখেছেন ইয়েস আন্ডারস্টুড। ওকে, এরপরে হচ্ছে প্রজাপতি ডানা লিখেছেন বুঝতে পারছি। ওকে, এবার ডেসিমালে যাব। সো